এই যে বাংলার সরকার তারা বিশ্ব বঙ্গ সম্মেলন টম্মেলন ইত্যাদি করছেন, ভালো কথা। সারা ভারতে যে প্রবাসীরা ছড়িয়ে আছে তাদের সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছে? বিভিন্ন সেক্টরে কন্ট্রোল করছে বাঙালিরা, সেই বাঙালিদের কখনো ডাকা হয়? একটা ওই নোবেল লরিয়েট অভিজিৎ বাবু আর অমর্ত্য বাবুকে ডেকে এনে কিছু হবে না, ওরা ভারতের জন্য কিছু করেও নি, করবেও না। মার্কেটের টাকা সে চায় ও ভিক্ষার ভান্ডার হয়ে যাক, সে টাকাটা খুব দরকার, অভিজিৎ বাবু বলেছেন সবার হাতে টাকা। হ্যাঁ, এই প্রশ্নটা যদি করি যে এত বছর 75 বছর ধরে কি করছে, এখন 500 টাকা করে ভিক্ষার টাকা দিতে হবে? 70-75 বছর ধরে আমাদের এখানে সম্পদ সৃষ্টি হলো না কেন? মানুষকে একটা বড় শ্রেণীর মানুষকে ভিক্ষাজীবী বানিয়ে দেওয়া হচ্ছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। আমি আর একটু গভীরে গিয়ে প্রশ্নটা করছি, আন্তর্জাতিক নেতা হিসাবে নরেন্দ্র মোদী যখন এস্টাবলিশ হচ্ছে, শুধু মিডিয়া রিপোর্টস বলো, বিভিন্ন ক্ষেত্রে আমরাও দেখতে পাই, ঠিক কোন কোন প্যারামিটারগুলো স্ট্রং হলে ভারতের গুরুত্ব বাড়ে আন্তর্জাতিক ক্ষেত্রে? দেখো, একটা প্রথমত হচ্ছে যে তোমার ইকোনমিক ডেভেলপমেন্ট। পৃথিবীতে আজকাল আর মাসল পাওয়ার দিয়ে হয় না। যে দেশ যতটা অর্থনৈতিকভাবে সুদৃঢ় জায়গায় রয়েছে সে দেশের সেটা একটা বড় ভরসা। দ্বিতীয়ত এটা ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের একটা সাইজেবল পোর্শন এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী যারা বিদেশে প্রবাসীরা রয়েছে, এনআরআইরা, এবং সেটাকে কিন্তু কেন্দ্রের শাসক দল দুর্দান্তভাবে ব্যবহার করেছে। এবং তুমি যদি ভারতের বাইরে যাও যে প্রবাসীদের সঙ্গে, আমি তোমাকে বলি যে আমি আজকে বাংলায় ছেলে, আমি বোম্বেতে রয়েছি। এই যে বাংলার সরকার তারা বিশ্ব বঙ্গ সম্মেলন টম্মেলন ইত্যাদি করছেন, ভালো কথা। সেটা কতটা কি হবে সেটা পরের ব্যাপার। সারা ভারতে যে প্রবাসীরা ছড়িয়ে আছে তাদের সঙ্গে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছে যে আপনারা আসুন, আপনাদের আমরা একটা মিট করি? কারণ আজকে বাংলা থেকে সারা ভারতবর্ষে যে সমস্ত মানুষ ছড়িয়ে আছে বিভিন্ন প্রফেশনে, পেশায়, বিভিন্ন জায়গায়, অনেক উঁচু উঁচু জায়গায় লোকজন বসে আছে, দারুণ দারুণ কাজ করছে। ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে কন্ট্রোল করছে বাঙালিরা, সেই বাঙালিদের কখনো ডাকা হয়? একটা ওই নোবেল লরিয়েট অভিজিৎ বাবু আর অমর্ত্য বাবুকে ডেকে এনে কিছু হবে না, ওরা ভারতের জন্য কিছু করেও নি, করবেও না। ওনারা সরকারি পয়সায় আসবেন, দুটো বড় বড় কথা বলে চলে যাবেন, তারপর ওটা হচ্ছে কিনা, ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এসব একটা বড় স্টেটমেন্ট তোমার মধ্যে বেরোলো যে অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়কে, মানে ওনার নোবেল জয়ী হলেও বাংলার জন্য বা ভারতের জন্য অবদান শূন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অমর্ত্য সেন আগে ইউপিএ সরকারের সময়, বরং অমর্ত্য সেনের থেকে উনি অনেকটা পিডিএস নিয়ে কাজ করেছেন, এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই বিভিন্ন, বাট সেটা নিয়েও বিতর্ক হয়। ডোল খয়রাত উনি শুরু করে দিয়েছেন, এমন জিনিস যেটা থেকে এখনকার কেন্দ্রীয় সরকারও বেরোতে পারছে না, ডোল খয়রাত থেকে, এবং সেটা আরও অনেক বেশি মাত্রায় নিয়ে যাচ্ছে রাজ্য সরকারগুলো। এই সম্প্রতি যে বিধানসভা নির্বাচনগুলো হলো, ভয়াবহভাবে খয়রাতের কম্পিটিশন হচ্ছে, রাইট? তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু শুরু করেই দিয়েছিল। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এই প্রশ্নটা তো আসতে পারে, যেটা আমি শুনেছিলাম যে এই যে ডোলটা খুব দরকার সাধারণ মানুষের জন্য, মার্কেটের টাকা সে চায় ও ভিক্ষার ভান্ডার হয়ে যাক, সে টাকাটা খুব দরকার, অভিজিৎ বাবু বলেছেন সবার হাতে টাকা। হ্যাঁ, এই প্রশ্নটা যদি করি যে এত বছর 75 বছর ধরে কি করছিল, যে এখন 500 টাকা করে ভিক্ষার টাকা দিতে হবে? 70-75 বছর ধরে আমাদের এখানে সম্পদ সৃষ্টি হলো না কেন? মানুষকে একটা বড় শ্রেণীর মানুষকে ভিক্ষাজীবী বানিয়ে দেওয়া হচ্ছে। তো এটা প্রকারান্তরে এই সমস্ত লোকজনদের, দেখো এই সমস্ত লোকজনরা ভারতবর্ষের মাটিতে ফিরবেও না, এরা বাইরেই রয়ে গেছে। এদের কিচ্ছু আসে যায় না যে ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতি অবনতি হচ্ছে কি হচ্ছে না, ওনারা থাকছেন না। তো ওনারা আসছেন, বৈপ্লবিক কথাবার্তা বলে চলে যাচ্ছেন, কিছু ইউনিভার্সিটিতে ডিসকাশন হচ্ছে, 2-4 দিন কাগজে, তারপর লোকে ভুলে যাবে।
এরা ওই একটা কভার, এই কভারের পেছনে আমরা আমাদের রাজনীতি চালাবো, ডোল খয়রাত বলো, অ্যাপিজমেন্ট বলো, পুষ্টিকরণ, এগুলো হচ্ছে। এটা মানুষ যদি বুঝতে পারে, আর মানুষ যদি ওই নোবেল লরিয়েটের গ্ল্যামারে বসে থাকে, তাহলে আমাদের কিছু করার নেই। তুমি 12 বছর বাংলার বাইরে আছো, বাংলাটাকে এখন দেখলে কি মনে হয়? এবং তুমি ভীষণ মাত্রায় বাংলার খবরে আপ টু ডেট, এটা তো মানবে, সব খবর তুমি জানো, রাখো। সেই সমগ্র কিছু বিচার করে বাংলা সম্পর্কে তোমার বর্তমান ধারণাটা কি? একটু আমি কারেকশন করে দিই, আমি 12 বছর নয়, আমি 1988 থেকে মানে আমি শেষ 12 বছর মুম্বাইতে আছি, এটা বলতে চাইছি। তার আগে দিল্লি, উড়িষ্যা, বাইরে। আমি 88 থেকে 2023 35 বছর বাংলার বাইরে। আমার ব্যক্তিগত কালেকশনে 3000-এর উপর বাংলা বই আমি নিয়ে ঘুরে বেড়াই। কজন বাঙালির বাড়িতে 3000 বাংলা বই আছে আমার সন্দেহ আছে। আজকাল তো আমি কলকাতায় গেলে কারো বাড়িতে বই দেখতে পাই না, একটা সময় বই দেখা যেত, এখন আর বই থাকে না। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা প্রতিফলন। বাংলা যেটা হচ্ছে একটা, আমি খুব বাজে লাগে, দুঃখ হয় সত্যি করে বলতে গেলে, কি এই তোমরা আলোচনা করো মৃণাল সেন, সত্যজিৎ রায়, আমি না ছেড়েই দিলাম, ঋত্বিক ঘটক, এটা ভাবা যায়? একই আকাশের নিচে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত পরবর্তীকালে। আর উৎপল দত্ত তো আলাদা, উৎপল দত্ত, সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় আলাদা, নাটক রচনা, রাইট, 3 মহারথী। রাইট। পরের জেনেছো তুমি দেখো, পরের স্টেজে তপন সিনহা, তরুণ মজুমদার। তো ওই বাংলার আকাশটা বদলে গেছে। এখন বিভিন্ন লোকজন আছে যারা ওই কলকাতা চিত্র উৎসব না কি সব হয় না, তখন বোঝা যায় যে আচ্ছা এই সমস্ত পরিচালকও বেঁচে আছেন এবং সিনেমা তৈরি হচ্ছে। আমি রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, কি সুন্দরবন নিয়ে, কে প্রলয় ফিরে আসো, প্রলয় টু, ভয়াবহ রকমের খারাপ, ভয়াবহ রকমের খারাপ। এবং যখন সম্ভবত ওই যে ভদ্রলোক পরিচালক, হ্যাঁ, এবং উনি বোধহয় রাজ্যের শাসক দলের বিধায়ক, এবং উনি প্রলয়ও বানিয়েছিলেন, যেটা কিনা বলা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে ওই যে ঘটনা, যে বরুণ বিশ্বাসের তার মৃত্যুকে নিয়ে বানানোটা সিনেমা, তিনি রাজ্যের শাসক দলের বিধায়ক হলেন, তিনি প্রলয় 2 আবার বানালেন। আমি এটা কিন্তু আমি যতটুকু, আমিও তো খবরের কাগজ পড়ি, দেখো মানে বাংলার প্রতিটা জেলা, ওভারঅল বাংলা না, প্রতিটা জেলায় নিরন্তর কি হচ্ছে না হচ্ছে আমি খবর রাখি, পাই, বিভিন্ন সূত্র আছে, খবরের কাগজ আছে। আমি আজও বাংলার প্রত্যেকটা বাংলা নিউজ পেপারগুলো আমি এই চ্যানেলে ইয়েতে পড়ি, আর পোর্টালে আমি খুঁটিয়ে পড়ি, মানে শেষে লাস্টে ওই প্রকাশক আর সম্পাদকের যে লাইনটা, ওটা ছাড়া পুরোটা পড়ি, বিজ্ঞাপন ছাড়া। হ্যাঁ, সরকারি বিজ্ঞাপনগুলো দেখি আর বোঝা যায় যে খবরের কাগজগুলো আজকে এই দশা কেন, রাইট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুনেছি যে ওই যে প্রলয় নাকি, সেটাও নাকি একটা খুব প্ল্যান্ড ওয়েতে আসল যারা অপরাধী তাদের থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য ওই সিনেমাটা তৈরি হয়েছে, রাইট। এই আমি প্রলয় 2 যেটা দেখলাম, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাক্টর, শাশ্বতের মতো একটা অ্যাক্টর, তাদের কিভাবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, ওটা তো একদম মানে তুমি সাইলেন্ট করে দেখলে তোমার মনে হবে তুমি তামিল আর তেলুগু সিনেমা দেখছো, যেরকম ভাবে অ্যাকশন সিন দেখানো হচ্ছে। এবং একজন রাজ্যের শাসক দলের বিধায়ক, উনি এমন একটা বিষয় নিয়ে সিনেমা করছেন যেটা নিয়ে আমরা বহুবার সরব হয়েছি, যে হিউম্যান ট্রাফিকিং, এবং রাজ্য সরকার বলে হিউম্যান ট্রাফিকিং হয় না, রাজ্য সরকার বলছে এনসিআরবি রিপোর্টে আমরা সেরা। তাহলে এরকম সিনেমা বিধায়ক কি করে বানাচ্ছেন? এটা তো জানে দক্ষিণ 24 পরগনা কেন, পুরো বাংলায় কোথায় হয়, বাংলা থেকে কত হিউম্যান ট্রাফিকিং হয়, এবং বাংলাদেশ, নেপাল এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে মেয়েদের দক্ষিণ কলকাতায় কোথায় দিয়ে নিয়ে যাওয়া হয়, কোথায় তাদের রাখা হয়, কে কন্ট্রোল করে, সবাই জানেন, ওপেন সিক্রেট। কিন্তু ওই বাঙালি যে হাতে অর্থ দেওয়ার ব্যাপারটা, 500,000 টাকা ভিক্ষা ভান্ডার, ওই নিয়ে বসে আছেন, দে আর হ্যাপি। এটা বুঝতে পারছে না যে তাদের পুরো প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ঘুরে দাঁড়াতে পারে। এটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রে তুমি বললে ডিটোরিয়েশনটা, শিক্ষা, স্বাস্থ্য, পাট, শিল্প, এই 3টে বিষয় নিয়ে তোমার কি? ওরে বাবা, সে তো সাংঘাতিক হয়ে যাবে, মানে অবজারভেশন। শিক্ষামন্ত্রী প্লাস শিল্পমন্ত্রী তো জেলে, তা আর কিছু বলার আছে কি? স্বাস্থ্য নিয়ে এসএসকেএম হসপিটাল নাটক দেখাই যাচ্ছে এই সুজয় ভদ্রকে নিয়ে, আর কি বলবে? এটা তো ধ্বংস করে দিয়েছে। দেখো, আমরা যে পড়াশোনাটা করেছি, সেই পড়াশোনাটা কিন্তু অস্বীকার করে কোনো জায়গা নেই, বাম আমলে হয়েছে। ইংরেজি তুলে দেওয়াটা একটা সমস্যা ছিল, কিন্তু আমরা তো করে বেড়াচ্ছি চাকরি,
আমি তো ইউনাইটেড নেশনে কাজ করেছি, ইউএনএ। আমি আজকেও একটা ভারতবর্ষের অন্যতম বৃহৎ কর্পোরেটে কাজ করছি, মোটামুটি দায়িত্বশীল। ইংরেজি তো আমার কখনো বাধা হয়নি। আমি তো ইউপিএসসি দিয়েছি, ইংরেজি তো আমার বাধা হয়নি, কারণ ইংরেজিটা একটা জায়গায় পড়ানো হতো এবং তখন ঠিকভাবে হতো। তখন যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য ছিলেন, তারা কেউ 10 লাখ 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাননি। পরিবেশটাই আলাদা ছিল। এবং সরকারি স্কুল, আমরা সরকারি স্কুলে পড়েছি, আমার বাবার অত টাকা ছিল না যে আমাকে বেসরকারি স্কুলে রাখবে। তো সেখান থেকে তো আমরা উঠে এসেছি এবং আমাদের মতো হাজার হাজার লোকজন উঠে এসছে। তো আমার দাদা, নিজের দাদা ওই সেম সরকারি স্কুল বাংলা মিডিয়াম পড়ে আজকে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত উচ্চ পদে রয়েছে। আমরা তো সবই তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের ইংরেজি তো ধ্বংস হয়ে যায়নি, কিন্তু আজকাল সিস্টেমটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষকরা পড়াচ্ছেন তারা, আমরাও জানি, কেউ 5 পেয়েছিল, ওএমআর সিটে ওটাকে 56 বানিয়ে দেওয়া হয়েছে, সে কারণ সে 20 লাখ টাকা দিয়েছে। এবার তুমি কি এক্সপেক্ট করছো? প্রথমত ছাত্রছাত্রীরা বোঝে, আজকাল অনেক ইন্টেলিজেন্ট, ওদের চোখে সম্মান পাবে না, আর নিজেরা সম্মান পাওয়ার যোগ্যই নয়। যে পরীক্ষায় 5 পাচ্ছে, 20 লাখ টাকা দিয়ে সেটা 56 বানিয়ে চাকরি পাচ্ছে, তুমি তার কাছ থেকে কি আশা করছো? তুমি এটা দেখো, যারা টাকাটা দিচ্ছে আমরা তাদের নিয়ে খুব কম আলোচনা করি, যারা টাকাটা দিচ্ছে তুমি তাদেরকে নিয়ে কি ভাবো? এটা কি ভিক্টিমাইজড হচ্ছে তারা, ভাবো যে তারা পড়াতে আসছে টাকা দিয়ে? না, এদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কারণ এটা আমি ভাবতেই পারি না যে আমি বা আমার দাদা বা আমাদের সময় আমরা বাবা মাকে গিয়ে 20 লাখ 25 লাখ ছেড়ে দাও, আমরা যদি বলতাম যে আমাদের 50,000 টাকা দাও, আমি এটা চাকরির ব্যবস্থা করব, আমার বাবা আমাকে বাড়ি থেকে লাথি মেরে বার করে দিত। সেই মূল্যবোধটাই নষ্ট হয়ে গেছে। রাইট। এখন লোকে মনে করছে 15 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে চাকরি তো পাওয়াই যায়। যারা এরকমভাবে চাকরি পেয়েছে তাদের পরিবার, তাদের মা বাবা বা গুরুস্থানীয় যারা রয়েছেন, তাদের প্রতি আমার এক বিন্দু সহানুভূতি নেই, আকণ্ঠ ঘৃণা ছাড়া। কারণ এরা সিস্টেমটাকে খারাপ করাচ্ছে। চোররা তো চুরি করবে, তুমি চোরাই মাল কিনছো, তো তুমিও সমান অপরাধ। আজকে যদি পার্থ চট্টোপাধ্যায় মানিক জেলে থাকে, তার সঙ্গে যারা লিস্টে ছিল, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের সবার জেলে থাকা উচিত। এটা তো ভুল, এটা মানে এদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই।